আমি জানি না, আমরা কেউই জানি না ডারউইনে কি বাংলাদেশ ক্রিকেট রূপকথা লেখা হবে কিনা। এদেশের ক্রিকেটের হিরণ্ময় এক মুহূর্তের সাক্ষী আমরা হতে যাচ্ছি কিনা, ইতিহাস নতুন করে রচনা করা হবে কিনা। কিন্তু টেস্টের প্রথম দুদিন যেভাবে এগিয়েছে, তাতে করে বারবারই মনে হচ্ছে এভাবেই তো ইতিহাস হয়, এভাবেই রূপকথা হয়, এভাবেই আপাতদৃষ্টিতে যেটা অসম্ভব অবাস্তব, সেটাই হুট করে অলৌকিকতার অজানা জায়গা থেকে আমাদের সামনে বাস্তব হয়ে ধরা দেয়, স্পর্শ ছোঁয়া দূরত্বে চলে আসে। ডারউইন টেস্টের প্রথম ২ দিন শেষে কি আমরা তাই সেই অলৌকিক স্বপ্নটা কি এখন দেখতে পারি? অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট হারানোর? দেখুন, বাকি ৩ দিনে কি হবে বা ২ দিনে কি হবে, টেস্ট যতদিন এগোয় সেটা পরের আলোচনা। তবে প্রথম ২ দিন বাংলাদেশ যেটা করেছে সেটাকে আসলে গায়ে চিমটি কেটে দেখার মতো বিষয়, যে সত্যি কি এটা আমরা দেখছি নাকি এটা কোনো মায়াবী বিভ্রম? যেই বাংলাদেশ গত সপ্তাহে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৩ দিনের ম্যাচে ইনিংস ব্যবধানে হেরে গিয়েছে। ১ ইনিংসে ৫৪ রানে অল আউট হয়ে গিয়েছে। যেই বাংলাদেশ জুনের শেষ সপ্তাহে ১-১.৫ মাস আগের সর্বশেষ টেস্টে জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে আমরা হেরেছি। তারাই কিনা আমরা প্রথম ২ দিন এই অস্ট্রেলিয়া, প্রবল প্রতাপশালী অস্ট্রেলিয়া, মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে এইভাবে ডমিনেট করলাম। ২ দিনের ৬ সেশনের মধ্যে প্রথম ৫ টা সেশন তো অ্যাবসোলিউটলি বাংলাদেশের নিরঙ্কুশভাবে। লাস্ট সেশনটা তাও 50-50 বলতে পারেন। কিন্তু সেইখানটা তো আমরা যেখানে শেষ করেছি, তাতে করে কিন্তু স্বপ্নের আকাশটা বড় হয়ে উঠছে এবং সেই আকাশ থেকে সূর্য ছিনিয়ে আনার প্রত্যাশাটাও অনেক বেশি বেড়ে চলেছে। অস্ট্রেলিয়াকে প্রথম দিন ১৯৮ রানে অল আউট করে দিয়েছিলাম আমরা, বাংলাদেশ। সেইখান থেকে অস্ট্রেলিয়া যে কামব্যাক করতে চাইবে প্রবলভাবে, এটা তো জানা কথাই। কিন্তু প্রথম দিনটা আমরা শেষ করেছি ১ উইকেটে ৯৬ রানে। দ্বিতীয় দিনের অস্ট্রেলিয়ার মরণ কামড়টাও প্রত্যাশিত। অথচ সেইটাকেও আমরা কি সুন্দরভাবে নেগোশিয়েট করেছি। সেকেন্ড ডের খেলা শেষ করেছি আমরা এখন ৬ উইকেটে ৩৫১ রানে। অর্থাৎ ১৫৩ রানের লিড এরই মধ্যে হয়ে গেছে, যেইটা আমাদের প্রত্যাশা ছিল। প্রথম ইনিংসে অন্তত ১৫০ রানের লিড। তবে ওই যে আমি আগের ভিডিওটা, মোমেন্ট অফ দ্য ডে ভিডিওটাতে বলছিলাম না যে লোভী মন কত কিছু চায়। ভাই ৪ টা উইকেট তো এখনো হাতে আছে। ভাই এই পার্টনারশিপ তো ৪৩ রানের অবিচ্ছিন্ন হয়ে গেছে। ভাই এইখানে তো মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ কি মরণ কামড় দেওয়ার লড়াইটা তারা করছেন। ফলে লিডটা ২০০ প্লাস হবে না কেন? ২০০ প্লাস লিডে গেলে আমাদের জন্য জয়টা আরো একটু দৃষ্টিসীমার মধ্যে কি চলে আসে না? এইটাই বাংলাদেশের থার্ড ডেতে প্রথম কাজ, লিডটাকে ২০০ পার করে দেয়া। আরো অন্তত ৫০ টা রান যোগ করে দেয়া। এবং সেইখানটাতে মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ, তাদের উপরে তো আমরা একটু ভরসা, একটু না অনেকখানি ভরসাই করতে পারি। দেখেন, সেকেন্ড ডেতে অস্ট্রেলিয়ার যে কামব্যাকের কথা আমরা বলছিলাম, অস্ট্রেলিয়ার যে মরণ কামড়ের কথা আমরা বলছিলাম, সেইটা একটা জায়গাতেই তারা দিতে পেরেছে। দ্বিতীয় নতুন বলে তারা বাংলাদেশের ব্যাটিংয়ের মেরুদণ্ডটা ভেঙে দেবার চেষ্টা করেছে। নতুন বলে ৬ ওভারের মধ্যে অস্ট্রেলিয়ার সেই বিখ্যাত পেস ট্রায়ো জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক, তারা বাংলাদেশের ৩ ব্যাটিং স্তম্ভ নাজমুল হোসেন শান্ত, লিটন দাস এবং মুশফিকুর রহিমকে আউট করে দেয়। কিন্তু সেইখান থেকে মিরাজ এবং হাসান মাহমুদের যে বুক চেতানোর লড়াই, সেটা বাংলাদেশকে নতুন করে আবার আরো বড় স্বপ্ন দেখাচ্ছে এবং মনে হচ্ছে যে এইসব জিনিসগুলো মিললেই না কেবলমাত্র রূপকথা তৈরি হয়, ইতিহাস তৈরি হয়। হাসান মাহমুদ এই টেস্টে তিনি বোলিংয়ে যে ৬ টা উইকেট পেয়েছেন, ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে যেকোনো ফরম্যাটে অস্ট্রেলিয়ার মাটিতে তিনি ৫ উইকেট অন্তত পেলেন। সেই তিনি ব্যাটিংয়েও তার কাজটা কি অসাধারণভাবে করে গেলেন। ৭৬ টা বল তিনি খেললেন, ১৩ রানে অপরাজিত ছিলেন। মেহেদী হাসান মিরাজের সঙ্গে তার যে পার্টনারশিপ, সেইটা প্রায় ১৪৭ টা বল খেলেছে। অর্থাৎ প্রায় ২৫ ওভার ওই পার্টনারশিপটা খেলেছে। ওই ১১ রানে আমরা ৩ উইকেট হারানোর পর নতুন বলে অস্ট্রেলিয়া ৬ ওভারের মধ্যে যে আমাদের ৩ টা উইকেট তুলে নিয়েছে, তারপরে এরকম একটা পার্টনারশিপ। এবং এই কন্ট্রিবিউশন গুলো মিলেই তো একটা বড় জয়ের ক্ষেত্রটা প্রস্তুত করে। যেইটা ধরেন সেকেন্ড ডেতে আমাদের ব্যাটিং এর ক্ষেত্রে আমরা দেখেছি প্রথম ২ টা সেশনে আমরা কেবলমাত্র ২ টা উইকেট হারিয়েছি এবং সেইখানটাতে তানজিদ হাসান তামিমের যে সেঞ্চুরিটা,
1964 সালে পাকিস্তানের হানিফ মোহাম্মদ সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট খেলতে নেমে এই সেঞ্চুরি। সেই কীর্তির পুনরাবৃত্তি তানজিদ তামিমের ব্যাটে দেখা গেল ক্যারিয়ারে তার মাত্র দ্বিতীয় টেস্টে, যেইটা আসলে আমাদের নাজমুল হোসেন শান্তরও হতে পারত। 84 রানে তিনি আউট হয়েছেন। সেঞ্চুরিটা আসলে তিনিও ডিজার্ভ করতেন, কিন্তু ওই যে সেকেন্ড নিউ বলে তিনি আউট হয়ে গেছেন। তবে এই তানজিদ তামিম ও নাজমুল শান্ত তারা যখন ব্যাটিং শেষে বেরিয়ে যাচ্ছিলেন, প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিলেন ক্রিজ থেকে, তখন যে এই ডারউইনের দর্শকরা দাঁড়িয়ে তাদের অভিনন্দন জানালো, সেইটাও আসলে টেস্ট ক্রিকেটের একটা বিউটি। টেস্ট ক্রিকেটটা এইরকমই। আমরা অনেক কথা বলি না যে, না টেস্ট ক্রিকেট মরে যাচ্ছে, আগের মতো রোমাঞ্চ নেই, উত্তেজনা নেই। কিন্তু আপনি দেখেন যে কিভাবেই না সেইটা এই টেস্টে বাংলাদেশকে ফিরিয়ে আনলো। জীবনে যেভাবে আমরা কামব্যাক করি, ক্রিকেটের মাঠে মানে কামব্যাক করার প্রত্যাশা থাকে। ক্রিকেটের মাঠে কি আমরা সেটা দেখতে পাচ্ছি না? যেই বাংলাদেশ গত সপ্তাহে ৫৪ রানে অল আউট হয়েছে, ৩ দিনের ম্যাচে ইনিংস ব্যবধানের চেয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া 11 এর কাছে হেরেছে। তারা মূল অস্ট্রেলিয়ার দলের বিপক্ষে এইভাবে চোখে চোখ রেখে লড়াই করছে। এটা তো আসলে অবিশ্বাসের চেয়ে কোনো অংশে কম নয়। হ্যাঁ, ২০০৬ সালে ফতুল্লায় বাংলাদেশের মাটিতে এইরকমই একটা পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম। হ্যাঁ, সেই অস্ট্রেলিয়াও ছিল কালজয়ী। এখনকার অস্ট্রেলিয়ার চেয়ে অনেক, অনেক ছিল সেইটা হচ্ছে গিয়ে ধারে, ভারে, শৌর্যে, বীর্যে অনেকখানি তারা আসলে ঐশ্বর্যমণ্ডিত ছিল। সেই অস্ট্রেলিয়া, রিকি পন্টিং এর অস্ট্রেলিয়াকে আমরা কিন্তু একেবারে প্রায় হারিয়ে দেবার পর্যায়ে চলে গিয়েছিলাম। প্রথম ইনিংসে আমরা ১৫৮ রানের লিড নিয়েছিলাম। সেকেন্ড ইনিংসে ১৪৮ রানে অল আউট হয়ে ওদেরকে ৩০৭ রানের টার্গেট দিয়েছিলাম এবং সেই টার্গেটের মধ্যে তাদের রেখে আমরা জয়ের কাছাকাছি চলে গেছিলাম। শেষ পর্যন্ত আমরা জিততে পারিনি। ৩ উইকেটে অস্ট্রেলিয়া ম্যাচটা জিতে গেছে। ফলে এই টেস্টেও যে আমাদের হয়ে গেছে এখন ১৫০ রানের লিড, তাতে করে গা এলিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। অস্ট্রেলিয়া কোনো একটা পর্যায়ে মরণ কামড় দেবে, দেবেই দেবে। সেইজন্য আমি বলছিলাম যে প্রথমত আমাদের এই ব্যাটিংয়ে লিডটাকে 200 প্লাস ছাড়িয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ এবং তারপরের কাজটা বোলারদের। দেখেন নাহিদ রানা যদি থাকতো তাহলে আমি এখন বলতে পারতাম যে না বাংলাদেশ এই টেস্টটা জিতে যাচ্ছে। জিতছেই জিতছে। মানে ওই কনফিডেন্স এর জায়গাটা থাকতো। নাহিদ রানা ছাড়াই বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে প্রথম ইনিংসে অল আউট করে দিয়েছে। ফলে সেকেন্ড ইনিংসের ওই জায়গাটাতে অস্ট্রেলিয়া নিঃসন্দেহে প্রেসারে থাকবে। এখনই তারা অনেকখানি পিছিয়ে রয়েছে। নাহিদ রানা থাকলে ওই এক্স ফ্যাক্টরটা থাকলে, তার ওই গতিটা থাকলে ওই জায়গাটাতে অস্ট্রেলিয়ার এই নড়বড়ে কিছুটা ব্যাটিং লাইন আপ, স্পেশালি আমি যদি টেইলের কথা বলি, ওইখানটাতে গিয়েও তো আমাদের লেজের ঝাপটাতেও অনেক সময় বাংলাদেশের অনেক স্বপ্নভঙ্গ হয়েছে। নাহিদ রানাকে প্রয়োজন ছিল। কিন্তু তিনি নাই। তাতে কি হয়েছে? যারা আছেন তারা কিভাবে স্টেপ আপ করেছেন? হাসান মাহমুদ প্রথম ইনিংসে কিভাবে স্টেপ আপ করেছেন? ওইখানটাতে তাসকিন, ইবাদত তারাও কি সহায়ক ভূমিকা পালন করেছেন? সেকেন্ড ইনিংসেও বাংলাদেশের কাছ থেকে ওই ডিসিপ্লিন বোলিংটা আমরা দেখতে চাই। এবং অবশ্যই, অবশ্যই মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের রোলটাও খুব গুরুত্বপূর্ণ হবে। উইকেট এখন পর্যন্ত ডারউইনের ভালো, ব্যাটিং এর জন্য বেশ ভালো। কিন্তু এটা তৃতীয় দিনে গিয়েও এইটা অন্ততপক্ষে শুরুর অংশটাতে ভালো থাকবে। ডিসিপ্লিন বোলিংটা সেই কারণে প্রয়োজন। আর তারপরে গিয়ে উইকেট যদি একটু ভেঙে যায়, তখন মিরাজ এবং তাইজুলের সেই ক্যারিশমা দেখানোর পালা। দেখেন অস্ট্রেলিয়া বাংলাদেশকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। আমি এটাকে শুধুমাত্র মানে আমাদের আবেগ উস্কে দেওয়ার জন্য বলছি না। আমরাও আসলে এমন কোনো ক্রিকেট খেলতে পারিনি যে তাদের কাছ থেকে রেসপেক্ট আর্ন করে নেব। যেই কারণে আমাদেরকে ২৩ বছর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার জন্য আমন্ত্রণ জানানো হয় না। কিন্তু ১ম ২ দিন আমরা যেই ক্রিকেটটা খেলেছি সেইটাতে আমরা রেসপেক্ট আর্ন করে নিয়েছি। আপনি এখন দেখবেন যে বিভিন্ন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটাররা বাংলাদেশের কিরকম প্রশংসা করছেন। হাসান মাহমুদের প্রশংসা করছেন, তানজিদ তামিমের প্রশংসা করছেন, নাজমুল হোসেন শান্তর প্রশংসা করছেন। ফলে এই পারফরম্যান্স দিয়ে যে সম্মানটা অর্জন করে নেয়া, সেইটা বাংলাদেশ ১ম ২ দিন করতে পেরেছে। কিন্তু এটা তো টেস্ট। এবং এটা আক্ষরিক অর্থেই পরীক্ষা, আক্ষরিক অর্থেই টেস্ট। ২ দিনের ৬ সেশনের মধ্যে ৫ টা বাংলাদেশ জিতেছে মানেই টেস্ট ম্যাচ আমরা জিতে যাইনি। এই টেস্ট জয়ের মাধ্যমে আমরা সেই রূপকথার পূর্ণতাটা দিতে পারি। এবং অস্ট্রেলিয়াকে একটুখানি একটা জবাবও দিতে পারি। আমি ২৩ বছরের উপেক্ষার কথা বাদই দিলাম। এই টেস্টেও যে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স টসে জিতে আগে তারা ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন, আমি মনে করি ওইটাও বাংলাদেশকে একটু হেলাফেলা করেই, বাংলাদেশের সামর্থ্যকে একটুখানি খাটো করে দেখেই, এই একই রকম উইকেটে, একই রকম পরিস্থিতিতে, একই রকম দল নিয়ে, একই রকম কন্ডিশনে যদি অস্ট্রেলিয়া টস জিতত ইংল্যান্ডের বিপক্ষে, ভারতের বিপক্ষে, সাউথ আফ্রিকার বিপক্ষে, তারা আগে বোলিং করত। তারা আগে ব্যাটিং করত না। এবং এই জায়গাটাতেই বাংলাদেশকে যে তারা একটু খাটো করে দেখেছে,
জবাবটা আমরা খুব ভালোভাবে দিয়েছি। বাংলাদেশের একটা বড় সমস্যা, সবচেয়ে বড় সমস্যা আমাদের ক্রিকেটের ইন্ডিভিজুয়াল জায়গা থেকে বলেন, টিম পারফরম্যান্স এর জায়গা থেকে বলেন, ধারাবাহিকতা ধরে রাখতে পারি না। এবং এই টেস্টে আমরা ৬ টা সেশন ধরে সেই ধারাবাহিকতাটা কি অসাধারণভাবে ধরে রেখেছি। আরেকটু স্ট্রেচ করতে হবে, আরেকটু আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের ওই যে লিডটাকে ১৫০ থেকে বাড়িয়ে ২০০ তে নিতে হবে। তারপরে আমাদের সেই ডিসিপ্লিন বোলিং করতে হবে। অস্ট্রেলিয়াকে হতভম্ব অবস্থা থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ দেয়া যাবে না এবং সেইখানটা যদি আমরা করতে পারি তাহলে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের টেস্ট ক্রিকেটের সর্বকালের সবচেয়ে স্মরণীয় জয়টা আমরা পেয়ে যাব। আমার কাছে এখন পর্যন্ত টেস্টে আপনি ইন্ডিভিজুয়াল টেস্ট যদি বলেন, তাহলে আমার কাছে সবচেয়ে বড় আমাদের জয় মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ডের কন্ডিশনে তখন তারা ওই যে কি বলে ছিল ওই টেস্ট চ্যাম্পিয়নশিপের ১ নম্বরে ছিল। সেই দলকে ওইখানে গিয়ে হারানোটা সবচেয়ে বড় অর্জন বলে আমার কাছে মনে হয়। আর এই অস্ট্রেলিয়াকে যদি তাদের মাটিতে আমরা হারাতে পারি, আমার কাছে মনে হবে যে সেটাকেও আমরা ছাপিয়ে যেতে পারবো। আমরা জবাবটা দিতে পারবো, আমরা ইতিহাস তৈরি করতে পারবো, আমরা রূপকথা লিখতে পারবো। ১ম ২ দিন যেইভাবে টেস্টে এগিয়েছে, তাতে করে সেই স্বপ্নের জায়গাটা, সেই আশার জায়গাটা অনেক, অনেক, অনেক বড় হয়ে উঠছে। আমাদের সেই স্বপ্নের আকাশ থেকে জয়ের সূর্যটা ছিনিয়ে আনবেই আনবে নাজমুল হোসেন শান্তর এই দল। সেই প্রত্যাশা ১ম ২ দিন শেষে অনেক কি বড় হয়ে উঠছে না? বলুন তো দেখি?